নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ 26শে জুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকী। এই শুভ লগ্নে সাহিত্যিককে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁর সংক্ষিপ্ত জীবনী পাঠ করছি। পৃথিবীতে হয়তো এমন লেখক আর একজনও নেই যার অগ্নিবর্ষী কলমে সৃষ্ট একটি মহামন্ত্র জাতিকে অনুপ্রাণিত করেছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস হল আনন্দমঠ। সেই আনন্দমঠ উপন্যাসে তিনি বন্দে মাতরম মন্ত্রটি অন্তর্ভুক্ত করেন। পরবর্তীকালে এই উপন্যাসটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রাণের মন্ত্রে পরিণত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন এবং তিনি নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি মেদিনীপুরে ডেপুটি কালেক্টর পদে চাকরি করতেন। যাদবচন্দ্রের তৃতীয় পুত্র হলেন বঙ্কিমচন্দ্র। তার প্রথম পুত্রের নাম হল শ্যামাচরণ এবং দ্বিতীয় পুত্রের নাম হল সঞ্জীবচন্দ্র। সঞ্জীবচন্দ্র একসময় সাহিত্যিক হিসাবে যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। যাদবচন্দ্রের চতুর্থ পুত্র অর্থাৎ বঙ্কিমচন্দ্রের ছোট ভাইয়ের নাম পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র পরবর্তীকালে বঙ্কিম জীবনের অনেক অজ্ঞাত তথ্য জীবনীকারদের কাছে তুলে ধরেন। তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রচিত হয় বঙ্কিমচন্দ্রের প্রামাণ্য জীবনী গ্রন্থ। কাঁঠালপাড়াতেই বঙ্কিমচন্দ্র 2 বছর বয়স পর্যন্ত থাকতেন। তার বাল্যকাল অতিবাহিত হয় ওই নৈহাটির কাঁঠালপাড়াতেই। যখন বঙ্কিমচন্দ্রের 5 বছর বয়স, তখন কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে হাতে খড়ি হয়েছিল। বঙ্কিমচন্দ্র ছোটবেলা থেকেই তার অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন। শোনা যায় বঙ্কিমচন্দ্র নাকি একদিনেই বাংলা বর্ণমালা নিজের আয়ত্তে করে নিয়েছিলেন। পিতা যাদবচন্দ্র বুঝতে পেরেছিলেন যে বঙ্কিমের মধ্যে এক অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। তিনি তাই বঙ্কিমের প্রতি অতিরিক্ত যত্নবান হয়ে ওঠেন। শিক্ষা দীক্ষার ব্যাপারে যাদবচন্দ্রের সতর্ক দৃষ্টি ছিল। বঙ্কিম 1840 সালে মেদিনীপুর এলেন। তখন তার বয়স ছিল মাত্র 2 বছর। তখন তার পিতা মেদিনীপুরেই কাজ করতেন। তাই বঙ্কিমকে মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করা হলো। বঙ্কিমের স্বভাব অত্যন্ত নম্র, তাই অল্প দিনের মধ্যেই শিক্ষকদের প্রিয় হয়ে ওঠেন বঙ্কিম। কলমের পাঠেও তিনি ছিলেন সকলের আগে। তাকে সহপাঠীরা বিশেষভাবে সমীহ করে তুলতেন। 1849 সালে 11 বছর বয়সে বঙ্কিম আবার নৈহাটির কাঁঠালপাড়ায় ফিরে আসেন। সেই বছরে ফেব্রুয়ারি মাসে নারায়ণপুর গ্রামের একটি বালিকার সঙ্গে বিয়ে হয় বঙ্কিমের। বালিকার বয়স 5 বছর এবং বঙ্কিমের বয়স তখন 11 বছর। 1853 সালে বঙ্কিমের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। বঙ্কিম সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। তখন তার বয়স 15 বছর। সেই প্রতিযোগিতায় বঙ্কিম সেবার 20 টাকা পারিতোষিক পেয়েছিলেন। তার কবিতাটির নাম হল কামিনীর উক্তি। তোমাকে লো সরজুত। এই কবিতাটি সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়। তার সঙ্গে সঙ্গে পাঠক পাঠিকারা নবীন কবিকে সাদরে বরণ করেন। বঙ্কিম এবার এলেন হুগলি কলেজে। হুগলি কলেজে ঈশ্বর গুপ্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠেন। কবিবর সংবাদ প্রভাকরে ঈশ্বর গুপ্ত সম্পাদিত গদ্য ও পদ্য রচনা প্রকাশিত হতে শুরু করে। তিনি সংবাদ সাধুরঞ্জনের নিয়মিতভাবে লিখতে থাকেন। হুগলি কলেজে তখন সিনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয় আর বঙ্কিম সব বিষয়ে কৃতিত্ব অর্জন করে। সব বিষয়ে কৃতিত্ব অর্জন করার জন্য বঙ্কিমচন্দ্র 2 বছরের জন্য মাসিক 20 টাকা বৃত্তি পেয়েছিলেন। তিনি 1856 সালে হুগলি কলেজে ভর্তি হন। বঙ্কিম আইন বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করেন। এই সময় তার ললিতা পুরাকালিক গল্প তথা মানস প্রকৃতির কবিতা প্রকাশিত হতে শুরু করে। ঈশ্বরগুপ্ত ছিলেন বঙ্কিমের সাহিত্যিক গুরু। পরবর্তীকালে বঙ্কিম
মুক্ত কণ্ঠে ঈশ্বরগুপ্তের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পাস বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করা হয়। বঙ্কিম প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দেন। তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। এই থেকে প্রমাণিত হয় যে বঙ্কিম ছাত্র হিসাবে কতখানি কৃতী ছিলেন। 1858 সালে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিএ পরীক্ষা গ্রহণ করা হয়। সেবার মোট 10 জন ছাত্র পরীক্ষা দিয়েছিলেন। মাত্র 2 জন উত্তীর্ণ হয়েছিলেন, বঙ্কিম এবং যদুনাথ বসু। আইন পরীক্ষা দেবার জন্য এবার বঙ্কিম প্রস্তুত হতে থাকেন। কিন্তু পরীক্ষার আগেই বঙ্কিমকে নিযুক্ত করা হয় যশোর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে। বঙ্কিম এলেন যশোর জেলাতে। 1869 সালে তিনি চাকরিরত অবস্থায় আইন পরীক্ষা দিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। এই আইন পরীক্ষায় বঙ্কিম প্রথম বিভাগে 3য় স্থান অধিকার করেছিলেন। বঙ্কিম সরকারি পদে বহাল ছিলেন দীর্ঘ 23 বছর ধরে। তিনি এই উল্লেখযোগ্য কর্মজীবনের অবসানে অবসর গ্রহণ করেন 1891 সালের সেপ্টেম্বর মাসে। বঙ্কিমচন্দ্রের স্ত্রীর মৃত্যু হয় 1859 সালে। ঠিক তার পরের বছর বঙ্কিম আবার বিয়ে করেন। তার দ্বিতীয় পত্নীর নাম হল রাজলক্ষ্মী দেবী। রাজলক্ষ্মী দেবীর প্রভাব বঙ্কিমের জীবনে অপরিসীম। এনার সম্পর্কে বলতে গিয়ে বঙ্কিম মন্তব্য করেছেন, আমার জীবন অবিশ্রান্ত সংগ্রামের জীবন। একজনের প্রভাব আমার এবং আমার পরিবারে বড় বেশি রকমের। আমার জীবনে লিখতে হলে তারও লিখতে হয়। তিনি না থাকলে বলতে পারি না আমি কি হতাম। বঙ্কিম অবিভক্ত বঙ্গদেশের বিভিন্ন জেলায় গিয়েছিলেন হাকিম হিসাবে। সুযোগ পেয়েছিলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে মেশার। তিনি একটির পর একটি উপন্যাস লিখতে থাকেন এই সুযোগকে কাজে লাগিয়ে। বঙ্কিম মোট 14টি উপন্যাস লিখেছিলেন। বাংলা উপন্যাসের জয়যাত্রা সূচিত হয় বঙ্কিমের হাত ধরে। শুধু উপন্যাস নয়, বঙ্কিম বেশ কয়েকটি মননশীল প্রবন্ধ গ্রন্থও লিখে গেছেন। কৃষ্ণচরিত্রের মতন একটি অসামান্য বিশ্লেষণমূলক প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। বঙ্কিম হাস্যরাজ জাতীয় রচনাও লিখে দেন। বঙ্কিমের এই কৃতিত্বের কথা আমরা কখনো ভুলব না। বঙ্কিম চাকরি থেকে অবসর গ্রহণ করেন 1891 সালে। এবার তিনি কলকাতাতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। 1894 সালের 8ই এপ্রিল বঙ্কিমচন্দ্রের জীবনাবসান হয়।